ফ্ল্যাগ মিটিং করতে গিয়েছো, নাও ফরগেট ইট, অনেক হয়েছে, এখন পিঠ দেখাবার সময় নাই। এখন ইউ রিপ্লাই, তারা যদি তোমাকে একটা গুলি মারে, তোমার হাতে গুলি আছে, তোমার হাতে রাইফেল আছে, ইজ নট ফর কিলিং পিপল, ইজ টু প্রোটেক্ট দ্য বর্ডার। এবং একটা মারলে দুটো মারো। হ্যাঁ না, এক্স্যাক্টলি, আপনি এখন রেকর্ড খুঁজে পাবেন। এবং ঠিক তার পরের দিন বিজিবি অন্য একটা রূপে বর্ডারে ছিল, সেই থেকে এখনো তারা ওইরকমই আছে। তো এই চ্যালেঞ্জ গুলো ছিল, আরো চ্যালেঞ্জ ছিল, অনেক চ্যালেঞ্জ ছিল, অনেকগুলো তাদের দাবি দেওয়া ছিল। ওকে, আস্তে আস্তে ইনশাল্লাহ আমি এগুলো করবো, ইউনিফর্ম বদলাই দিব। আপনার পুলিশ কমিশন ওরা চাইছে ডেফিনেটলি পুলিশ কমিশন হবে। তারা শুধু এটুকু বললো, আমরা কোনো পলিটিশিয়ানদের নিচে আর চাকরি করতে চাই না, আমাদের একটা কমিশন হোক। হ্যাঁ, ওনাদের কাছ থেকে আমরা অর্ডার নেব, ওনারা আমাদের লুক আফটার করবে, ওনারা আমাদের বিচার করবে। আমি এই পর্যায়ে আমার শেষ প্রশ্ন, তারপর আমি মাসুদ কামাল ভাইকে চলে যাবো। আপনি যদি একটু সংক্ষেপে এটা বলেন যে সব সরকারের উপদেষ্টা হওয়ার পরপরই আপনি আওয়ামী লীগের দীর্ঘ ঐতিহ্যের প্রশ্রয় করে তাদের দল গুছানোর পরামর্শ দিয়েছিলেন, কিন্তু এখন তো স্পষ্ট আপনার সরকার সেই সুযোগ আর দিতে চায় না। আপনি কি আপনার মতেই আছেন, নাকি আপনি না? ওই সময় তো আমি এই কথাটা বলেছি, হয়তো এটা অ্যাডভান্স বলেছি, তারপরে কিন্তু অনেকে একই কথা বলেছে। আমি যা বলেছি সেটা কিন্তু খণ্ডিত আকারে এসেছে। ওকে, আমি পুরো জিনিসটাই আসেনি। আমি বলেছিলাম যে যারা অন্যায় করেছে তাদের তো বিচার হবেই। তারা এই বিদেশে বসে না করে আপনারা আসুন, ইউ ফেস ইউর পিপল, হ্যাঁ, লোকজনকে আপনার ফেস করুন, দেন ইউ সি যে আপনারা কতখানি পপুলার। ওকে, আর যারা অন্যায় করেনি, যারা কোনো অন্যায়ের মধ্যে ছিল না, যারা হয়তো ডেডিকেটেড ছিল, তারা যদি মাঠে থাকে তাহলে তো কোনো অসুবিধা নেই। কিন্তু যারা অন্যায় করেছে, এভরিবডি মাস্ট অ্যাকাউন্ট ফর দেয়ার সিনস। এটা আমি কেন বলেছিলাম সেটা আপনাকে বলি। 15 বছরে আমি যাদের সাথে ছিলাম, পুলিশ বলেন, অ্যাডমিনিস্ট্রেশন বলেন, 15 বছরে এভরিবডি ওয়াজ দেয়ার ম্যান। ওকে, এভরিওয়ান। এখন আমার সেই কথাটা অনেক লম্বা কথা ছিল, সেই কথাটা আমি কি বলবো, আপনি তো মিডিয়াতে আছেন, আমার বলার দরকার নেই, বেশি বলার দরকার নেই। আপনি এর আগেও আমার কথা শুনেছেন ডেফিনেটলি, বিভিন্ন মিডিয়াতে। আমার মনোভাব আপনারা জানেন খুব ভালোভাবে। আমি যদি এই পার্টির প্রতি কোনো বিশেষ কিছু থাকতো, এই ব্যাপারে আমার কোনো সন্দেহ নাই, বা বাংলাদেশের মানুষজন হয়তো এই সন্দেহটা করে না যে আপনি আওয়ামী লীগের কোনো পারপাস সার্ভ করতেছেন। তবে কেউ যারা কিছু বলার, তারা তো কেউ নানা ধরনের কথা বলতেই পারে। কিন্তু আমি মনে করি আপনার কাছে কি মনে হয়, লোকের মুখে তো রাইট, কিন্তু আপনার কাছে কি মনে হয় যে প্রফেসর ইউনূস সাহেব আপনার মন্ত্রণালয়টা বদলে দিলেন কোন একটা মেসেজ দেওয়ার জন্য, আপনার এই কথা বলার জন্য, না বলার জন্য, নাকি এইটার সাথে এটার কোনো সম্পর্ক নাই? না, আমি তো যতটুকু মানে ওদের কাছ থেকে শুনেছি, আমার বিরুদ্ধে বিএনপির ছাত্ররা নেমেছিল, বিশেষ করে উইদাউট আন্ডারস্ট্যান্ডিং। ওকে, হয়তো অনেকে শুনেই নেই আমি কি সেইটাই হয় আর কি বেশিরভাগ সময়। এনিওয়ে আই হ্যাভ ফরগটন দ্যাট। ঠিক আছে, কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। আমার মনে হয় যে মানে আওয়ামী লীগের সাথে আপনাকে যদি সংযুক্ত করার কারো এইরকম উর্বর চিন্তা যাদের আসে, সেটা তাদেরই দায়িত্ব, তাদের এটা। মহিউদ্দিন, আমি আপনাকে একটা কথা বলি, জি, একটা জাস্ট ফর ইওর আপনি আমাকে 2018 সালের নির্বাচনের আগে বিভিন্ন জায়গা থেকে বলেছে যে আপনি নমিনেশন নিলে আপনি একটা পর্যায়ে চলে যাবেন, ইনক্লুডিং আমাদের একটা সংস্থা। আমি সাথে বলেছিলাম যে আমার পলিটিক্যাল কোনো অ্যাম্বিশন নাই, I can't do party politics, I will never do it. জেনারেল সাখাওয়াত, আমি সে সময় দেশে ছিলাম, আমিও দর্শকদেরকে সাক্ষ্য দিচ্ছি যে এরকম একটা আলোচনা ছিল, এবং আমি এটা আমি একটু জনাব মাসুদ কামালের কাছে যেতে চাই। জনাব মাসুদ কামাল, আপনাকে শোনার জন্য আসলে আমাদের দর্শকরা অনেকেই ব্যস্ত এবং বেকুল আছেন, কিন্তু আমি একটা প্রশ্ন করতে চাই যে আপনি কি ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার উপদেষ্টা পরিষদের উপর রেগে আছেন? মানে প্রশ্নটা এই কারণে করছি যে আপনি প্রায় শুরু থেকেই প্রতিটা পদক্ষেপের পরের ফলের দিকে আপনি খুবই কঠোর সমালোচনা করছেন, দায়ী করছেন, যেইটা আসলে দায় তাদের দেয়ার থেকে আগের সরকারের বা
বর্তমানে যে চলটা চলে এসছে গত 30, 35, 50 বছরে তার জন্য দায়ী করা যায়, কিন্তু আপনি আসলে রেগে আছেন কিনা, খুব ক্ষুব্ধ আছেন কিনা এই সরকারের উপর, ডক্টর ইউনূস সরকারের উপর স্পেশালি? আচ্ছা, ধরেন আমি একটা আপনাকে এক্সাম্পল দিয়ে বোঝাই। জি। সরি, ধরেন আমার ছেলে স্কুলে যায়, সে স্কুলের রেজাল্টটা একটু খারাপ করলো, অঙ্কে মনে করেন সে 100-র মধ্যে 35 পেল অথবা 40 পেল। আরো অনেকের ছেলে কিন্তু এর চেয়েও কম পেয়েছে। আমি কার উপর বেশি রাখবো? আমার ছেলের উপরে। যাকে আমি বেশি ভালোবাসি, যার উপর আমার বেশি প্রত্যাশা, তার উপর কি আমি ক্ষুব্ধ হব না? হব তো। আমি আমার সন্তানকে আরো 50 বছর পরে কি করবে, 20 বছর পরে কি করবে, আমি তো সেটা নিয়ে চিন্তিত। কাজে আমি কি বলবো না যে তোমাকে আমি ভালোবাসি, তোমার কাছে আমার এত এত প্রত্যাশা, তো তুমি কেন বাবা খারাপ করছো, এটা আমি বলবো না? কিন্তু কামাল ভাই, আমি আপনাকে বটম লাইনটা বলি, আমি ডক্টর ইউনূস সরকারকে নিঃশর্ত ভাবে ভালোবাসি। প্রথম দিনও ভালোবাসি, আজকেও ভালোবাসি। কারণটা কেন? তাদের চেহারা খুব ভালো এই জন্য না, তাদেরকে আমি ভালোবাসি এই কারণে যে আমি মনে করি যে এত বছর পরে এই দেশের মানুষ একটা সুযোগ পেয়েছে যে নিজের মতো করে একটা দেশ গড়ার, নিজের মতো করে একটা নিয়ম তৈরি করার, যে নিয়ম থাকলে পরে আরেকজন স্বৈরাচারীর জন্ম এই দেশে হবে না। আমি এই প্রত্যাশার থেকে তাদেরকে ভালোবাসি। তো যখন আমি দেখব যে তারা ভালো করছে না অথবা ভালোর দিকে যেতে পারছে না, হয়তো বললাম পরীক্ষা যখন হয়নি, হ্যাঁ হয়নি, আমি যখন দেখছি আমার ছেলেটা অঙ্ক প্র্যাকটিস না করে গেম খেলছে, তার উপর আমি ক্ষুব্ধ হব না? হব, কারণ তুমি তো অঙ্কে খারাপ করতেছো। কিন্তু সেই জায়গাটা কিন্তু কামাল ভাই আপনার কাছে কি মনে হয়, কামাল ভাই আপনার কাছে মনে হয় সতর্ক করার চেষ্টা করেছি, কামাল ভাই আমি বলার চেষ্টা করেছি আপনারা যেভাবে যাচ্ছেন ভালো হচ্ছে না, কিন্তু এবং আমি যেগুলো বলেছি আপনি মিলিয়ে নেন, সবগুলি সত্য হয়েছে। আমি বলেছি কিন্তু ওনাদেরকে, এবং আমি আজকেও বলবো কিছু কথা, আপনি মিলিয়ে নেন। যেমন আজকে আমি একটা কথা বলে রাখি, যেমন আমি দ্রব্যমূল্য নিয়ে বলেছি, শুরুর থেকে বলেছি এটা আপনাদের ভোগাবে, এবং ভুগিয়েছে। তারা সেই পদক্ষেপগুলি নিয়েছে কখন? যখন নাকি তাদের পুরো জিনিসটা নিয়ে মানুষের মধ্যে হইচই শুরু হয়ে গেছে তখন। এবং আমি আজকে একটা কথা বলি আপনাকে, এই যে আমাদের সড়কগুলি আছে, বর্ষাকাল কিন্তু এখনো চলছে, সড়কগুলি কিন্তু ভাঙা। দেখেন আগের যে সড়ক ছিল, আগের সরকার কি করতো, এমন ভাবে সড়ক মেরামত করতো যাতে নাকি 1 বছরের একটু আগেই ভেঙে যায়। তারা এমন ভাবে মেরামত করতো, টাকা নিতে অনেক, চুরিচামারি করতো, কিন্তু অনেক চুরিচামারি হচ্ছে এই জায়গায়। তাদের মেরামত গুলি অল্প অল্প করতে, যাতে নাকি প্রতি বছরে রিপেয়ার করতে হয়, আর তাদের বিপুল লাভ হয়। এবং সড়কগুলি কিন্তু ভাঙবে। আমি এখন থেকে সতর্ক করছি, এই সড়কগুলো আপনারা ঠিক করেন। দেখবেন যদি ঠিক না করে আর 3 থেকে 4 মাস আপনি হাইওয়েতে চলতে পারবেন না। এখন এটা আমি বলবো না যে আপনারা আগে থেকে। কামাল ভাই, সড়কের ব্যাপারটা আসার আগে আমি একটু দ্রব্যমূল্য নিয়ে কথা বলি। আপনি দীর্ঘকাল গণমাধ্যমের শীর্ষ পদে কাজ করেছেন, এখনো কাজ করছেন নানা রকম ভাবে। আমি দ্রব্যমূল্যের ব্যাপারটা ফর শিওর জানি। আপনি যখন বলবেন যে দ্রব্যমূল্য বাড়ছে বা দ্রব্যমূল্য নিয়ে আপনি কথা বলবেন, এটা আরেক ধাপ বাড়ে। আপনি তো খুব ভালো করে জানতেন যে জানেন যে দ্রব্যমূল্য বাড়া বা এটা নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়া সেটা সাময়িক, সেটা কিছু সময়ের জন্য মানুষের অতি মুনাফার কারণ, সরকারের দায় সেখানে অনেক কম। কিন্তু সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস যুক্তরাষ্ট্রে বিল ক্লিন্টনের উপস্থিতিতে একটা অনুষ্ঠানে বললেন যে এই আন্দোলন খুব পরিকল্পিতভাবে চালিয়ে নেওয়া হয়েছে, কিছুই হঠাৎ হয়নি। আমরা আপনার কাছে একটু জানতে চাইবো যে আপনার জ্ঞাতসারে কিংবা অজ্ঞাতে এই আন্দোলন কি শুরু থেকেই কোটার আড়ালে সরকার পতনের আন্দোলন ছিল? ধন্যবাদ আপনাকে। এই আন্দোলন আসলে শুরু থেকে কোটা সংস্কারের আন্দোলনই ছিল, এবং যখন হাইকোর্টের রিটটি করা হলো, মানে হাইকোর্টের রায় হলো এবং যে 56% কোটা ফিরিয়ে আনা হলো, তখন কিন্তু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সবাই ক্ষুব্ধ হয়েছে। কারণ যেই আন্দোলন আমরা 18 সালে করেছি, যেটার ফলে কোটার আমরা সংস্কার চেয়েছিলাম, তখনই কিন্তু বাতিল করা হলো, সেটাকে আবার নিয়ে আসা। তো শুরুতে এটা কোটা সংস্কারের দাবিতেই ছিল, এবং পরবর্তীতে আসলে সরকারের দমন পীড়নের কারণে